সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দ্বিপাক্ষিক সিরিজ শেষে এবার বিশ্বকাপ মিশন শুরুর পালা বাংলাদেশের, যার শুরুটায় প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গে এবার হবে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। হারের শিক্ষা মূল বিশ্বকাপে কাজে লাগবে বলে জানিয়েছেন তানজিদ হোসেন তামিম। তবে দুর্বলতা মেনে বিশ্বকাপে যাওয়া 15 সদস্যের স্কোয়াডকে দেশের সেরা মানছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে হিউস্টন থেকে ডালাসের পথে বাংলাদেশ দল। সিরিজ হারের কষ্ট বা লজ্জা থাকলেও সঙ্গী হয়েছে শেষ ম্যাচের দাপুটে পারফরমেন্স। অপেক্ষায় সেই যুক্তরাষ্ট্র, এবার বিশ্বকাপ পর্বে ঢুকে যাবার পালা। অপেক্ষায় আরেকটি প্রেইরি স্টেডিয়াম, এবারেরটা গ্র্যান্ড প্রেইরি। মঙ্গলবার সেখানেই প্রথম প্রস্তুতি ম্যাচ। সিরিজে বাজে ব্যাটিংয়ের পরও সেরা ব্যাটার তাওহিদ হৃদয়, তানজিদ তামিমরা। বোলিংয়েও মোস্তাফিজ এক ম্যাচের পারফরমেন্সে হয়ে গেছেন সেরা বোলার। সিরিজ হারে মন খারাপ হলেও জীবন যেমন থেমে থাকে না, তেমনি পরাজয় থেকেই প্রস্তুতির শক্তি খুঁজছেন দলের ওপেনার আর কনিষ্ঠ সদস্য। আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুটোই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে প্রমাণ করতে চায় এই ফরম্যাটে কেউই ফেভারিট নয়। বিশ্বকাপে কেউই ফেভারিট নয়, তারই প্রমাণ এই সিরিজ। যে কোনো দল যে কোনো দিন জিততে পারে। নেটে প্র্যাকটিস করাচ্ছে, ম্যাচ খেলা অনেক ভালো। বাংলাদেশ অবশ্য পরাজয়ের জন্য কোনো কিছুকেই অজুহাত দাঁড় করাতে চায় না। আসলে আমরা প্রপার রেস্ট পাইছি এবং প্র্যাকটিসের ফ্যাসিলিটিস অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, প্রিপারেশন নিতে পারছি। আমরা আসলে প্রথম দুইটা ম্যাচে আমাদের যে প্ল্যান ছিল, আমরা যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। সবাই যখন ব্যর্থতা আর হতাশার বৃত্তে বন্দী, তখন সেরা 15-তে আস্থা রাখা ছাড়া আর কি উপায় সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিনের? এই ফরম্যাটে বাংলাদেশের পিছিয়ে থাকার কঠিন সত্যটাও তুলে ধরলেন সাবেক প্রধান নির্বাচক। আমরা এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারো খাটো করে দেখার কোনো সুযোগ নেই। টি-20 ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি, এটা কিন্তু মানতে হবে। ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয়, আমাদের কয়টা প্লেয়ার খেলে। 3 ম্যাচ খেলে হিউস্টন চেনা হয়ে গেলেও অচেনা ডালাস আর নিউ ইয়র্ক অপেক্ষায় বাংলাদেশের জন্য। মূল ম্যাচের আগে দুটোই হয়ে যাবে চেনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন, যেখানে ট্রাভেল রিজার্ভ থাকার পরও বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে 6 ব্যাকআপ ক্রিকেটারকে। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের নির্দেশনা অনুযায়ী চলবে তাদের অনুশীলন, জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। বিশ্বকাপের পর পাকিস্তান এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সামনে রেখে লাল বলেও দেওয়া হবে বিশেষ গুরুত্ব। মুশফিক, মিরাজ, সোহানরা থাকলেও এক ক্যাম্পে ডাক পাননি ঢাকা লিগের সেরা ক্রিকেটার সাইফ হাসান। একটা জায়গায় এগিয়ে থাকার দাবি করতেই পারে বাংলাদেশ। 2 জন ট্রাভেল রিজার্ভ থাকার পরও বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে আরও 6 ব্যাকআপ ক্রিকেটারকে। মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। মেহেদী মিরাজ, এনামুল বিজয়, নুরুল হাসান, পারভেজ ইমনদের সাথে প্রথম দিন অসুস্থতার জন্য যোগ দিতে পারেননি নাসুম আহমেদ। সাইফুদ্দিনের ছুটিতে বিশ্বকাপের বিকল্প স্কোয়াডে পেসার খালেদ আহমেদ। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেলের নির্দেশনা মেনে চলবে অনুশীলন। কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি। সাদা ও লাল বলের মোট 21 ক্রিকেটার তৃতীয় সিজনের স্কোয়াডে। কোচিংয়ে সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলরা। বিশেষ গুরুত্ব পাবে টেস্ট ক্রিকেট। ঘরে বসে না থেকে মুমিনুল, সাদমান, জাকির হাসানরা যাতে অনুশীলনের মধ্যে থাকতে পারেন, সেজন্যই এই প্রোগ্রাম। তরুণদের সাথে ঘাম ঝরাচ্ছেন অভিজ্ঞতম মুশফিকুর রহিমও। সিলেক্টর, কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সে দেখা গেল না প্রিমিয়ার লিগ সেরা ক্রিকেটার সাইফ হাসানকে। কারণ জানেন না কোচ সোহেল ইসলাম। সিলেক্টররা যেটা দিবে সেটা আমি আসলে করব। মনে হয় না যে এই উত্তর আমার কাছে আছে। বছর জুড়ে চলবে টাইগার্সের কার্যক্রম। সিলেট, চট্টগ্রাম সহ অন্য ভেন্যুতেও পর্যায়ক্রমে হবে অনুশীলন ক্যাম্প।
ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 6 দিন। অন্তত সেমিফাইনালে ওঠার লক্ষ্য তাওহিদ হৃদয়ের, তবে আইসিসির যে কোনো ইভেন্টে ট্রফি জয় করাটা সময়ের দাবি মনে করছেন এই ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারার ব্যাখ্যা দিয়েছেন বগুড়ার কৃতি সন্তান। তাওহিদ হৃদয় বিশ্বকাপ নিয়ে যখন সেমির স্বপ্ন দেখেছেন তখনও দুঃস্বপ্ন হানা দেয়নি বাংলাদেশ শিবিরে। নিজের নামের পাশে থেকে আমি চাই আমার টিমটা যেন ভালো রেজাল্ট করে, যেহেতু এটা একটা টিম গেম। আমি তো আমার দিক থেকে অবশ্যই আমার বেস্টটা দিয়েই কন্ট্রিবিউট করার ট্রাই করব। আমি চাই আমার টিমটা যেন অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলি আমরা। আইসিসি ইভেন্ট জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যখন আমরা আইসিসি ইভেন্ট জিতবো তখন আমাদের ওইভাবেই রেট করবে। ওয়ানডে বিশ্বকাপের দুঃস্মৃতি এখনও তাড়া করে বেড়ায় হৃদয়কে। দলের বিপর্যয়ের সাথে রান খরা সমান্তরালে হেঁটেছে। ওয়ানডেতে পারেননি ব্যাটিং অর্ডারে রদবদলের কারণে। 23-এর আগে তো আমি আমার ব্যাটিং পজিশন আমি অন্য জায়গায় ব্যাটিং করেছি, সবসময় উপরেই খেলেছি। হঠাৎ করে 23-এর ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি যখন নিচে ব্যাটিং করেছি 7-6, তখন আমার জন্য অ্যাডজাস্ট করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। দৃঢ় প্রত্যয় এবার টি-20 বিশ্বকাপে দলের সাফল্যে রাখতে চান অবদান। ক্রিকেটার হবার পেছনে মায়ের চেষ্টাকে আলাদাভাবে মনে রেখেছেন তাওহিদ। মাই সবসময় সাপোর্ট করে গিয়েছিল, বাবার সাপোর্ট ছিল, কিন্তু আমার ফ্যামিলিতে খেলাধুলাভাবে বুঝতো না তো কেউ। আমি বুঝতে পেরেছি যখন আমার মা আমাকে পিছন থেকে পুশ করছে, এবং তখন আমি আমার দিক থেকে আরও চিন্তা করেছি যে ঠিক আছে, আমি আমার লাইফের বেস্টটা দিয়ে ট্রাই করবো। এটা আমার জীবনের লাস্ট রিস্ক হিসেবে নিয়েছিলাম যে এটা আমার লাস্ট স্টেপ, দেখি কি হয়। বাইরে চুপচাপ, কিন্তু ড্রেসিং রুমের ভেতরে ভিন্ন রূপে তাওহিদ হৃদয়। ট্রাই করি সবসময় ড্রেসিং রুমটা যেন চুপ না থাকে, সবাই যেন এনজয় করে, সবাই যেন প্রেশারলেস যেন থাকে, সবসময় মজা করতে চাই। রেদওয়ান শিব, চ্যানেল 24। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট কোহলি। আইপিএলের ধকল কাটাতে ছুটিতে আছেন এই ভারতীয় ক্রিকেটার। শঙ্কা আছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও। স্ত্রী নাতাশার সাথে বিচ্ছেদের পথে এই অলরাউন্ডার। গুঞ্জন সত্যি হলে মোট সম্পদের 70% হারাবেন হার্দিক পান্ডিয়া। এদিকে ভারত পাকিস্তান ম্যাচের জন্য বিশ্বের 6 শহরে ফ্যান জোনের ব্যবস্থা করেছে আইসিসি। আইপিএলের ধকল থেকে এবার একটু হলেও মুক্ত টিম ইন্ডিয়া। প্লে অফে খেলতে হয়নি বিশ্বকাপের অধিকাংশ ক্রিকেটারকে। যে কয়জন খেলেছেন ফাইনালের আগেই বাদ পড়েছেন। তাই তো ক্রিকেট থেকে কিছু সময় দূরে আর পরিবারের সাথে কাটাতে পেরেছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। শনিবার রাতে দেশ ছেড়েছে মেন ইন ব্লু। রোহিত, ঋষভ, সিরাজ, কুলদীপ সহ বেশিরভাগ ক্রিকেটারই প্রথম বহরে ছিল। বাদ যায়নি হেড কোচ রাহুল দ্রাবিড় সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা। তবে বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়া দলের সঙ্গী হননি। ব্যক্তিগত কারণে দুবাই গেছেন স্যামসন, ছুটি কাটাচ্ছেন বিরাট। দুজনই দেরিতে দলের সাথে যোগ দিবেন। 1 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে অনিশ্চিত এ দুই ক্রিকেটার। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কা একটু বেশি। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় অলরাউন্ডার। আর তা সত্যি হলে হার্দিকের 70% সম্পদের মালিক হয়ে যাবেন এ সার্বিয়ান মডেল ও তার পুত্র সন্তান। বিশাল অঙ্কের সম্পদ বাঁচাতে আর বিচ্ছেদের আইনি জটিলতা কাটাতে কত সময় লাগবে হার্দিকের তা কেউ জানে না। এত বড় মানসিক ধাক্কার পর বিশ্বকাপে তার পারফরমেন্স নিয়েও সন্দিহান ভারতীয়রা। তো ये है भारत का रतन और ये पाकिस्तान का अल्ताफ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আয়োজনের শেষ নেই আইসিসির। চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ভিআইপি টিকেটের দাম উঠেছে সর্বোচ্চ $20,000। অতিরিক্ত খরচ করে যারা এই ম্যাচ উপভোগ করতে পারবেন না তাদের জন্য ফ্যান জোনের ব্যবস্থা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। নিউ ইয়র্ক, টেক্সাস, দিল্লি, রাওয়ালপিন্ডি, এমনকি এজবাস্টন ও জোহানেসবার্গেও থাকবে ফ্যান জোন, যেখানে সরাসরি ম্যাচ দেখানোর পাশাপাশি চলবে ডিজে মিউজিক। আশিক রুদ্র, চ্যানেল 24। 9 ভেন্যুতে হবে টি-20 বিশ্বকাপ। 6টি ওয়েস্ট ইন্ডিজ এবং 3টি যুক্তরাষ্ট্রে, যার মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি সবচেয়ে বেশি আলোচিত। 34,000 আসনের এই মাঠটি তৈরি হয়েছে মাত্র 5 মাসে। বাকিগুলোরও আছে নিজস্ব ইতিহাস। বিশ্বকাপের ধারাবাহিক আয়োজনে আজ জানবো ভেন্যুগুলোর গল্প।
20 দেশের টুর্নামেন্ট, একদিক থেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর। এর আগে কোনো বিশ্বকাপে এতগুলো দেশ অংশ নেয়নি। ম্যাচ সংখ্যায়ও ছাড়িয়ে গেছে অন্য সব আসরকে। তবে সবচেয়ে বেশি আলোচিত যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রথমবারের মতো অংশগ্রহণের পাশাপাশি আয়োজক হিসেবেও আত্মপ্রকাশ করেছে বিশ্বের শক্তিধর দেশটি। এবার 9 ভেন্যুতে হবে টি-20 বিশ্বকাপ, যার 3টি মার্কিন মুলুকে। তার মধ্যে আবার সবচেয়ে বেশি আলোচনায় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। মাত্র 5 মাসে প্রস্তুত করা হয়েছে অস্থায়ী কাঠামোর এই ভেন্যু। আসন সংখ্যা 34,000। ভারত পাকিস্তান মহারণ সহ আসরের দ্বিতীয় সর্বোচ্চ 8টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। ফ্লোরিডার লডার হিলের সেন্ট্রাল ব্রাউড স্টেডিয়ামটি টাইগারদের কাছে স্মৃতিময় এক ভেন্যু, যেখানে 2 ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল বাংলাদেশ। তবে এবার আর টাইগারদের খেলা নেই এই ভেন্যুতে। টুর্নামেন্টের 4 ম্যাচ হবে 25,000 আসনের এই স্টেডিয়ামে। গ্র্যান্ড প্রেরি বেসবল মাঠকে ক্রিকেট মাঠে রূপান্তর করা হয় 2021-এ। উদ্বোধনী সহ আসরের 4 ম্যাচ হবে ডালাসের এই ভেন্যুতে। টাইগারদের প্রথম ম্যাচও এখানে শ্রীলঙ্কার বিপক্ষে। আসন সংখ্যা 15,000। টুর্নামেন্টের বাকি 39 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের 6 ভেন্যুতে। বার্বাডোসের কেনসিংটন ওভালে হবে আসরের সর্বোচ্চ 9 ম্যাচ। অস্ট্রেলিয়া ইংল্যান্ড দ্বৈরথ সহ গ্রুপ পর্বের 5, সুপার 8-এর 3 ম্যাচ সহ ফাইনালও হবে 150 বছরের পুরনো ঐতিহাসিক এই স্টেডিয়ামে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান স্টেডিয়ামে হবে 8 ম্যাচ। আসন সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট ভেন্যু এটি। এ মাঠের নিম্নমানের আউটফিল্ড নিয়ে বিতর্ক আছে, যে কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল অ্যান্টিগার স্টেডিয়ামটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম মন্থর উইকেটের জন্য পরিচিত। টি-20তে কখনো 200 রান হয়নি এ মাঠে। 20,000 আসনের স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল সহ হবে 6 ম্যাচ। আর আসরের প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়া গ্রুপ পর্বের আরও 4 ম্যাচ হবে এখানে। ক্যারিবিয়ান দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক স্টেডিয়াম সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড। গ্রুপ পর্বের 3টি আর সুপার 8-এর 3টি ম্যাচ হবে অনিন্দ সুন্দর এ মাঠে। বাংলাদেশের 2টি সহ 5 ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। আর্নস ভ্যালি স্টেডিয়ামের আসন সংখ্যা 18,000। এ ভেন্যুতে মাত্র 2টি টি-20 ম্যাচ হয়েছে, শেষটি 11 বছর আগে। আশিক রুদ্র, চ্যানেল 24। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু কাবাডির 4র্থ আসরে শুভ সূচনা করল বাংলাদেশ। 5 লোনা সহ 67-22 পয়েন্টে জিতেছে স্বাগতিকরা। 12 দলকে নিয়ে রোববার বর্ণিল আয়োজনে মিরপুর পর্দা উঠেছে বঙ্গবন্ধু কাবাডির। বাংলাদেশের কাবাডিকে নিয়ে বিশ্বমঞ্চে বড় স্বপ্ন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের। বর্ণিল মিরপুর, বর্ণিল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাবাডির 4র্থ আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। 12 দলের মধ্যে কোরিয়া আর বাংলাদেশই র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে। 2 দলই এক গ্রুপে, তাদের ম্যাচ দিয়ে শুরু আসর। মিজানুর আরদুজ্জামানরা বুঝতেই দেননি শেষ 2 বিশ্বকাপের সেমিফাইনালিস্টের বিপক্ষে খেলেছেন তারা। 5 লোনা সহ ম্যাচ জিতেছে স্বাগতিকরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে ছিল 24-11 পয়েন্টে, শেষ পর্যন্ত 67-22। ম্যাচ সেরা মিজানুর রহমান একাই নিয়েছেন 21 পয়েন্ট, অধিনায়ক আরদুজ্জামান 10। প্রথমবার বঙ্গবন্ধু কাপে অংশ নিতে আসা কোরিয়ার শুরুটা হতাশার। কোরিয়াকে আমরা শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম, তো আমাদের টিম কমিউনিকেশন অনেক ভালো ছিল। শুরু থেকে আমরা লিডে ছিলাম, আমাদের প্রত্যেকটা প্লেয়ার অনেক উজ্জীবিত ছিল, যার কারণে এত সহজ জয় আমাদের পক্ষে সম্ভব হয়েছে। পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে 4র্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশের কাবাডিকে নিয়ে আশাবাদী ক্রীড়ামন্ত্রী। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বমঞ্চে লাল সবুজকে নিয়ে ভাবনা তার। আমরা যে শর্ট লিস্টটা করেছি, যে এই শর্ট লিস্টের ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিব কতগুলো খেলাকে, এটার মধ্যে ওনারা আছেন ফেডারেশনের দিক দিয়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, খেলার দিক দিয়ে এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা। এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করা না করার কোনো কারণ নেই। সোমবার মিরপুর ইনডোরে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন বিএসপি স্পোর্টস কার্নিভালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন মুজিবুর রহমান। প্রথম রানার আপ হয়েছেন মাহমুদুন নবী চঞ্চল এবং দ্বিতীয় রানার আপ রুমেল খান। অলিম্পিক ভবনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গফফার।
এছাড়াও পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন এবং বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান উপস্থিত ছিলেন সেখানে। এবার 7 ডিসিপ্লিনের 13টি ইভেন্টে শতাধিক বিএসপি সদস্য অংশ নেন। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।